আমি এই দূরত্ব রাখি। তুমি বুঝতে পারো আর না পারো, এটাই সত্যি। দুজনের মাঝে নীরবতা নেমে আসে। সাইমার চোখ জলের মতো ভিজে উঠলেও সে দমিয়ে রাখে। অনেক কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে তার দিকে, যেন সে এখনই কিছু বলে ফেলবে যা তাদের মাঝে জমে থাকা বছরের দূরত্ব ভেদ করে দেবে। কিন্তু সে নিজেকে থামিয়ে নেয়। তুমি বলো বা না বলো, তুমি এখনো অনুভব করো, এটা আমি জানি। আর আমি বলছি, আমি এখানে এসেছি তোমার জীবনে বিশৃঙ্খলা আনতে নয়, বরং তোমাকে সেই বিশৃঙ্খলা থেকে উদ্ধার করতে, যেটা তুমি 3 বছর ধরে নিজের ভেতরে চেপে রেখেছ। তুমি চাও বা না চাও, আমি থামবো না, কারণ তুমি যত দূরেই যাও না কেন, আমি তোমাকে আর হারিয়ে যেতে দেব না। সাইমা দ্রুত মুখ ফিরিয়ে নেয়, কারণ সে জানে আর এক সেকেন্ডও এখানে থাকলে তার চোখের জল পড়ে যাবে, এবং সেটা সে কখনোই অনেককে দেখাতে দিতে চায় না। এই যুদ্ধ তো এখন শুরু। দুজনের ভেতরে যে আগুন জমে আছে তা এখনো পুরোপুরি জ্বলে ওঠেনি। সামনে আরও উত্তেজনা, আরও আবেগ, আরও মুখোমুখি সংঘর্ষ অপেক্ষা করছে। অনেকের অফিসে দ্বিতীয় সপ্তাহ চলছে, কিন্তু সে দিনের শুরু থেকেই বুঝতে পারছিল প্রতিটা মুহূর্ত যেন তাকে পরীক্ষা নিচ্ছে। সাইমার সঙ্গে তার সম্পর্কের মাঝে এক গভীর সংকট ঘুরে ফিরে আসছে। সাইমা যে একসময় তার জন্য স্নেহের প্রতীক ছিল, এখন যেন এক অদৃশ্য প্রাচীরের ভিতরে তা আবদ্ধ। সেদিনের কথা মনে পড়ল, যখন সে সাইমার সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি খুলে দিয়েছিল, আর সাইমা চেপে যাওয়া ব্যথা নিয়ে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল। তবে আজ সাইমার অফিসে একটা নতুন মানুষ এসেছে। তার নাম হলো মিরাজ। সুদর্শন, উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মবিশ্বাসী। দেশে বাইরে থেকে পড়াশুনো শেষ করে এসেছে, আর সে সাইমার বাবার ব্যবসায়িক পার্টনারের ছেলে। সামনে তাদের বড় একটা ডিলের প্রেজেন্টেশন, কয়েকশো কোটি টাকার ডিল, আর মিরাজ এসেছেন সাইমার পাশে সেই কাজের জন্য সাহায্য করতে। এই নতুন আসার মধ্যেই অনেক চোখে পড়ল মিরাজের দৃষ্টিতে সাইমার দিকে যে গভীর নজর, সেই নজরটাকে বারবার চালিয়ে তুলছে। অনেক যা বুঝতে পারছিল তা একদিকে যেমন তার রাগ বাড়াচ্ছিল, অন্যদিকে তার ভেতরে সাইমাকে নিয়ে আরও তীব্র প্রেম আর পীড়া জাগিয়ে তুলছিল। একদিন দুপুরে অফিসের মিটিং রুমে যখন সবার মনোযোগ ছিল প্রেজেন্টেশনের দিকে, ঠিক তখনই অনিক আর মিরাজ পাশাপাশি বসেছিল। তাই অনিক বলল, মিরাজ, তুমি আজকাল সাইমার চারপাশে থাকছো খুব বেশি, এটা তোমার কাজের অংশ তো, নাকি তার জন্য অন্য কিছু? অনেক ভাই, আমার এখানে আসার একটাই কারণ, এই ডিল সফল করা। তুমি যদি আমার কাজ নিয়ে সন্দেহ করো তাহলে সেটা ভুল। আমি শুধু পেশাদার। পেশাদার? তোর চোখ আর তোর ভাবনা বলে অন্য কথা। তুমি বারবার ওর দিকে তাকিয়ে থাকিস আর ওর পাশে থাকতে চেষ্টা করিস। আমি এটা সহ্য করতে পারছি না। তুমি যে জায়গাটা দখল করার চেষ্টা করছো, সেই জায়গাটা অলরেডি আমার নামে লেখা হয়ে আছে। শুধু 1, 2, 3 দিনের জন্য না, এটি অনেক আগেই তৈরি হয়ে গেছে। তাই বৃথা চেষ্টা করো না, এতে পরবর্তীতে তোমারই কষ্ট হবে বস। আমি সাইমার কাছে আছি শুধু কারণ ওর কাজের সঙ্গী হতে চাই। আর তুই এটা নষ্ট করতে চাস, ওর জীবনে আমার আশা তোর জন্য হুমকি হতে পারে, সেটা আমাকে নিয়ে ভাবিস না। আর তাছাড়া তোমার নিজের প্রতি এত কনফিডেন্ট, তাহলে এত ভয় পাচ্ছ কেন? তুমি না বলছো সাইমার মনে তোমার জন্য পার্মানেন্ট জায়গা আছে, তাহলে কেন সেই জায়গা হারানোর ভয় পাচ্ছ? আমি ভয় পাচ্ছি না মিরাজ, আমি তোমাকে নিয়ে চিন্তিত। পরবর্তীতে তোমার মন ভাঙলে তুমি সেটা সহ্য করতে পারবে তো? এজন্য তোমাকে আগে থেকে সাবধান করে দিলাম। ধন্যবাদ ভাই তোমাকে আমার মন নিয়ে এত ভাবার জন্য, কিন্তু তোমাকে আমার মন নিয়ে ভাবতে হবে না। তুমি নিজের চিন্তা করো। তুমি এখন পর্যন্ত সাইমাকে হারানোর ভয় পাচ্ছ, তাহলে কি এমন জায়গা তৈরি করলে যেটা এত নড়বড়ে হারিয়ে যাওয়ার ভয় আছে? মিরাজ কথা শুনে অনেকের বুকটা ভেঙে গেল। আর সে তখন বুঝতে পারছিল শুধু কাজের জন্য নয়, মিরাজ আসলে সাইমার জীবনে নতুন একটা আশা, নতুন আলোর প্রতীক সৃষ্টি করার বৃথা চেষ্টা করার জন্য এখানে এসেছে। আর অনেকের মনে হয় সাইমা যে পরিমাণ জিদি আর রাগী একটা মেয়ে, এখন সে যদি অনেকের উপর রাগ করে বা অনেকের উপরে অভিমান করে যে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে তো অনেক সেটা সহ্য করতে পারবে না। একদিন বিকেলে অফিসের বাইরের বাগানে অনেক হাঁটাহাঁটি করার জন্য এসেছিল একটু, কিন্তু এসে দেখে সাইমা একটা বেঞ্চে একা একা বসে আছে। অনেক বিষয়টা লক্ষ্য করে সামনে সাইমার দিকে এগিয়ে যায়। সাইমা অনেকের উল্টো পাশ করে বসেছিল, কিন্তু তারপরেও সাইমা যখন বুঝতে পারে নিজের পেছনে কারোর উপস্থিতি, তখন তার আর বুঝতে বাকি থাকে না কে এসেছে তার পেছনে। তার নাম মাত্র বিচ্ছেদ হয়েছে, কিন্তু মন তো এক জায়গাতেই রয়েছে।
সাইমা পেছনে যে এসেছে সেটা দেখার জন্য সাইমাকে আর কষ্ট করে পেছনে তাকাতে হয় না। পিছনে না তাকিয়ে সাইমা বলল, আজকে হঠাৎ একা একা এখানে কি করছেন? আপনাকে যে কাজ দেওয়া হয়েছিল সেটা শেষ করেছেন? দেখুন অনেক সাহেব সামনে আমাদের অনেক বড় একটা দেখুন অনেক সাহেব আমাদের সামনে একটা বড় একটা পরীক্ষা। এসকে গ্রুপ কোম্পানিটা আমার বাবার অনেক শখের। তিনি এই কোম্পানিটাকে দাঁড় করানোর জন্য অনেক পরিশ্রম করেছে। রাত দিন এক করে তিনি এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছেন। এখন আমি যদি তার মেয়ে হয়ে তার এই পরিশ্রমের মূল্য দিতে না পারি তাহলে নিজের কাছে নিজেকে কখনো দাঁড় করাতে পারবো না। আমার বাবা অনেক ভরসা করে আমার উপরে দায়িত্ব দিয়েছেন। এখন আমাদের মধ্যে অনেক উত্তেজনা কাজ করতেছে। আমি চাই আপনিও আপনার সর্বোচ্চটা দিয়ে আগামী ডিলটা জিতে নিতে আমাদের সাহায্য করুন। চিন্তা করবেন না, আমার আপনার প্রতি পূর্ণ আস্থা আছে। আপনি অত্যন্ত বুদ্ধিমতী এবং পরিশ্রমী একটা মেয়ে। আমি জানি আপনি যদি চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। জানি না কি পারবো, কতটুকু পারবো, তবে আমাকে যদি আপনার এই জার্নিতে কখনো কোনো সময় প্রয়োজন পড়ে শুধু একটাবার আওয়াজ দেবেন। নিজের সর্বশেষ দিয়ে চেষ্টা করব। আমি ভয় পাচ্ছি, অনেক ভয় পাচ্ছি। আমি আমার সিদ্ধান্তে ভেঙে পড়ব। আমি চাই শক্ত থাকি, কিন্তু কখনো কখনো আমার মনের কোণে কিছু আতঙ্ক আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। অনেক জানে সাইমা কতটা আবেগী। সে তার বাবাকে ভীষণ ভালোবাসে। সাইমা যখন কাউকে ভালোবাসে তখন তার জন্য সাইমা নিজের সর্বোচ্চটা বাজি রেখে দেয়। তারপরেও কখনো তার ভালোবাসার মানুষকে ছোট হতে দেয় না। সেখানে বিষয়টা তো তার বাবার। স্বপ্নে সাইমা নিজের জীবনে বাজি রেখে দিবে, কিন্তু তারপরও তার বাবার স্বপ্ন ভাঙতে দিবে না। অনেকের মাঝে মাঝে ভাবে কিভাবে পারে এই মেয়েটা এত কঠোর খোলসের মাঝে এতটা দুর্বল সত্তাকে লুকিয়ে রাখতে। এক সন্ধ্যায় অফিসের লবিতে এসে দেখে সাইমা ল্যাপটপে বসে কাজ করছে এবং মিরাজ তার পাশে বসে তাকে মাথা থেকে পা পর্যন্ত পরখ করে যাচ্ছে। মিরাজের এমন দৃষ্টিতে সাইমার দিকে তাকিয়ে আছে যেন সে চোখ দিয়ে সাইমাকে গিলে খাচ্ছে। বিষয়টা দেখার পর থেকে অনেকের যেন রাগে পুরো গা জ্বলে যাচ্ছে। অফিসের মিটিং রুমে আলো ঝলমল করছে। সাইমা, অনেক, মিরাজ এবং টিমের বাকিরা বদ্ধমূলত মনোযোগ দিয়ে অপেক্ষা করছে। আজকের প্রেজেন্টেশন তাদের ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা সুযোগ। এসকে গ্রুপের নতুন ডিল পেতে হবে। সাইমার চোখের দৃঢ়তা, মুখে আত্মবিশ্বাস। সে জানে আজকে তার পুরো পরিকল্পনায় স্পষ্ট, সুনির্দিষ্ট এবং সকলের হৃদয় ছুঁয়ে যাবে। সুপ্রিয় সকলকে ধন্যবাদ। আজ আমরা শুধু একটা ডিল পেতে চাইছি না, আমরা চাই এই ডিলের মাধ্যমে এসকে গ্রুপের ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। আমার পরিকল্পনা 3টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে। প্রথমত, কাস্টমার এঙ্গেজমেন্ট বৃদ্ধি। দ্বিতীয়ত, নতুন বাজারের প্রবেশ। এবং তৃতীয়ত, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন শক্তিশালী করা। সাইমা, তোমার পয়েন্টগুলো স্পষ্ট এবং বাস্তবসম্মত। আমি পুরোপুরি তোমার পরিকল্পনার সাথে এক। ধন্যবাদ মিরাজ। আমি বিশ্বাস করি আমাদের টিম এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। অনেক, তোমার রিপোর্ট এবং পরিসংখ্যানগুলো এই পরিকল্পনাকে আরো শক্তিশালী করেছে। আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এটা আমাদের সবার জন্য একটি বড় সুযোগ। প্রেজেন্টেশন শেষ হতেই মিটিং রুমে প্রশংসার ঝড় উঠল। সবাই জানে আজকের দিনটা তাদের ক্যারিয়ারের জন্য মাইল ফলক হতে চলেছে। কয়েকদিনের মধ্যে অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা ডিলের অনুমোদন জানালো। ডিল পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর অফিসের বায়ুমণ্ডল যেন উল্লাসিত। সাইমা নিজেই জানত এই সফলতার পেছনে কেবল তার একার অবদান নয়, পুরো টিমের কঠোর পরিশ্রমের ফল। তাই সিদ্ধান্ত নিল সে টিমকে ট্রিট দিবে। সবাইকে ধন্যবাদ। তোমাদের সহযোগিতা ছাড়া আজকে এই সাফল্য সম্ভব ছিল না। চলুন আমরা সবাই মিলে একটা ছোট্ট পার্টি করি, একসাথে আনন্দ ভাগাভাগি করি। অসাধারণ। এই খুশির মুহূর্তে সবাই একসাথে হতে পারলে ভালো লাগবে। আমি তো অপেক্ষায় আছি। কাজের মাঝে একটু বিশ্রাম মন্দ হবে না। অফিসের বাইরে একটি ক্যাফেতে সবাই জমায়েত হলো। খাবার দাবার, হাসি মজা, পুরনো গল্পের ঝলক সব মিলিয়ে আজকের দিনটা হয়ে উঠল স্মরণীয়। সাইমা মাইক হাতে হুটে বলল, সবাই, আজকে আমরা শুধু একটা ডিল পাইলাম না, আমরা একটা টিম হিসেবে একত্রিত হয়েছি। এই যাত্রায় আপনাদের প্রত্যেকের অবদান অমূল্য। আমি গর্ব করি তোমাদের সবাইকে নিয়ে। ধন্যবাদ ম্যাম আপনাকে। সেই রাতে তাদের জন্য নতুন আশায় আলোয় ভরা।
অনেকের চোখ যেন নতুন স্বপ্ন। মিরাজের মুখে একটা অদৃশ্য সুরক্ষা আর সাইমার মনের স্বপ্নের ডানা পাখা মেলার মতো ছড়িয়ে পড়ল। সেদিনের পর থেকে সাইমা যেমন একটা কঠোর মনোভাব নিয়ে সবার সঙ্গে ব্যবহার করত, সেদিনের কনফারেন্সের পর থেকে সকলের সাথে অনেক সহজ হয়ে গেছে। সকলের সাথে হাসি মুখে কথা বলছে। অনেকের সঙ্গে আগের মতো কঠোরভাবে কথা বলতো না, এখন আরও তাও বলে না। অনেকের সাথে সম্পর্কটা অনেক সহজ হয়ে গিয়েছে। আগে দুজনেই একসঙ্গে কথা বলতে ভীষণ অস্বস্তি বোধ করত, যেটা অনেকের পক্ষ থেকে থাকলেও সাইমার পক্ষ থেকে বেশি ছিল। এরই মাঝে হঠাৎ একদিন সকালে সবাই অফিসে আসার পরে মিরাজ সকলের উদ্দেশ্যে বলে, আপনাদের জন্য আজকে আমার পক্ষ থেকে ট্রিট রয়েছে, কারণ আজকে আমি অনেক খুশি। আমার জীবনের আরো একটি বড় ইচ্ছে পূরণ হতে চলেছে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, কি এমন ইচ্ছে পূরণ হতে চলেছে যার জন্য আজকে আমার পক্ষ থেকে আপনাদের ট্রিট? এনিওয়ান গেস? মিরাজের কথা শুনে সকলের মাঝে একটা সুন্দর নীরবতা পড়ে গেল, যেন মিরাজকে এমন কোনো বড় প্রাপ্তি লাভ করতে যাচ্ছে যার জন্য তিনি সবাইকে ট্রিট দিতে চলেছেন। কিন্তু তারপর সকলে অনেক খুশি। মিরাজ নিচেও মুচকি মুচকি হাসছে। এমন সময় অফিসের মেন গেট দিয়ে সাইমা অফিসে এন্ট্রি নিল। হঠাৎ করে সকলে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে তার ভ্রু কুঁচকে আসে। সকলের পেছনে দাঁড়িয়ে আছে অনেক। অনেক নিজেও কিছু বুঝতে পারছে না, তাই সে সকলকে উপেক্ষা করে তার নিচে তার নজর গিয়ে পড়ে সাইমার দিকে। অনেকদিন ধরেই সে সাইমার দিকে এমনভাবে তাকিয়ে আছে। মিরাজ এখনো হাসছে, যেটা দেখে অনেকের গা একদমই চলে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে অনেকের ফোন বেজে ওঠে। অনেক পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকায়। নাম্বারটা দেখে তার মনে সন্দেহ জানে। সে একবার স্ক্রিনের দিকে আবার মিরাজের দিকে তাকায়, পরে সাইমার দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে। অতঃপর পাশ থেকে যা সেটা শুনে তার মেজাজ খারাপ হয়ে যায়। অনেক ভীষণ রেগে যায়। সাইমা এখনও ঠিক বুঝে উঠতে পারছে না কি চলছে। সাইমা যখনই কিছু বলতে যাবে এমন সময় অনেক কোথা থেকে এসে শক্ত করে সাইমার হাতটা ধরে, টেনে টেনে সাইমার কেবিনের দিকে নিয়ে যায়। হঠাৎ কী থেকে কী হচ্ছে সাইমা কিছুই বুঝে উঠতে পারে না, এবং সে কি রিয়াকশন দেবে সেটাও বুঝে উঠতে পারছে না। হঠাৎ কী থেকে কী হচ্ছে কেউ বুঝতেই পারছে না। মিরাজ যখন অনেককে আটকাতে যাবে তার আগেই অনেক সাইমাকে কেবিনে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। এদিকে অফিসার সবার মাঝে গুঞ্জন শোনা যায় যে অনিক আর সাইমার মাঝে নিশ্চিত কিছু চলছে। এদিকে অনিক সাইমাকে নিয়ে এসে দরজা লাগানোর পর থেকেই মিরাজ একের পর এক দরজায় নক করছে এবং সাইমা আর অনিককে ডাকাডাকি করছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়ার শব্দই পাওয়া যাচ্ছে না। হঠাৎই এমন পরিস্থিতিতে সাইমা নিজেও বেশ বিরক্ত হয়ে বলে, কি সমস্যা আপনার মিস্টার অনিক? আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আর আপনার সাহস হলো কি করে সবার সামনে আমার হাত ধরার? আমার সাহস যে ঠিক কী এবং কতটা সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না, তাই সেই বিষয়ে আমরা এখন আর কথা না বলি। এটাই দুজনের জন্য ভালো। কিন্তু তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার শুধু সাহস না, দুঃসাহস কোথা থেকে আসে যে তুমি অন্য কাউকে বিয়ে করার কথা চিন্তা করতে পারো? হঠাৎই অনেকের কাছ থেকে এমন কথা শুনতে হবে সেটা সাইমা অ্যাকসেপ্টও করেনি। অনেক সাইমার দিকে তাকিয়ে দেখে সাইমা যেন পুরো পরিস্থিতির কিছুই বুঝতে পারছে না। অনেকক্ষণ অনেককে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সাইমা কিছু বলতে যাবে তার আগেই সে অনেককে হাতের ইশারায় চুপ করিয়ে দেয়। সাইমা নিজেই বলে, কি সমস্যা আপনার? কিসের বিয়ে? কি সব বিয়ের কথা বলছেন আপনি? দেখুন, জানি না আপনি কি বলছেন, কেন বলছেন আমি জানি না, তবে এইটুকু বলতে পারি কোনো কিছু না জেনে না বুঝে যাচাই বাছাই না করে কিছু বলা উচিত না। আমি না জেনে কিছু বলছি না। আপনার ওই মিরাজের সাথে বিয়ে ঠিক হয়নি? অনেকের কথা শুনে সাইমা যেন আকাশ থেকে পড়ল। সে প্রচণ্ড অবাক হয়ে বলে, কি সব যাতা বলছেন আপনি? মিরাজের সাথে আমার বিয়ে মানে? এমন ভাব করছেন যেন আপনি কিছু জানেন না। সাইমা অনেকের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন তার প্রতিটি শব্দ প্রতিটি অভিযোগ সাইমার মাথার ভিতরে ছুরি হয়ে ঢুকছে। কিন্তু সমস্যা হলো সেই অভিযোগের সামনে সে নিজেই জানে না। সাইমার শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। তার চোখে স্পষ্ট অবাক এবং ভয়ের ছাপ। অনিক, আপনি কি বলছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। কি প্রস্তাব? কার প্রস্তাব? আমি মিরাজের বাবা মা আবার আমার বাড়িতে যাবে কেন? আপনি কি শুনেছেন? কোথায় শুনেছেন? কেন শুনেছেন? কিছুই তো পরিষ্কার করে বলছেন না। অনেক গভীর নিঃশ্বাস নেয়।
তার চোখে আগুন কিছুটা কমলেও রাগটা এখনো বয়েই গেছে। সে সোজা সাইমার দিকে তাকিয়ে থাকে, যেন বহুদিনে জমে থাকা কথাটা রূপ দিতে চাইছে। তোমার না জানার কথা শুনতে শুনতে আমি বিরক্ত। তুমি এখনো বলছো তুমি কিছুই জানো না? তোমার বাড়িতে কি হচ্ছে, কারা আসছে, কারা প্রস্তাব দিচ্ছে, তুমি কিছুই জানো না? এটা কি সম্ভব? আজ সকালে আমি নিজের কানে শুনেছি মিরাজের বাবা মা আমার এক একজন পরিচিতির মাধ্যমে খবর পাঠিয়েছে। তারা তোমাদের বাসায় দেখা করতে গিয়েছিল। উদ্দেশ্য ছিল বিয়ের প্রস্তাব। আর আর তুমি বলছো তুমি জানো না? সাইমা হতবাক, তার মুখ শুকিয়ে যায়। সে ধীরে ধীরে একটা চেয়ারে বসে পড়ে, যেন পা দুটো আর তাকে ধরতে পারছে না। আমি তো নিজের কানেই বিশ্বাস করতে পারছি না। কোথায় কি হচ্ছে আমি কিছুই জানি না। আপনি অন্তত একটু পরিষ্কার করে বলবেন। অনিক, আমি শপথ করে বলছি আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। আমার পরিবারের কেউ আমাকে বলেনি, কেউ কিছু আলোচনা করেনি, এমনকি মিরাজও আমাকে কখনো এমন কিছু বলেনি। সে যদি সত্যি এমন কিছু করে থাকে তাহলে সেটাও আমি এই মাত্র আপনার মুখেই প্রথম শুনছি। আমি জানতামই না এমন কিছু ঘটেছে। আপনি কেন ভাবছেন আমি সব জানি? কেন ভাবছেন আমি ইচ্ছে করে কিছু লুকাচ্ছি? অনেক 2 সেকেন্ড চুপ থাকে, কিন্তু তার ভেতরের ক্ষোভ এখনো পড়ে চলেছে। সে এক ধাপ করে এগিয়ে এসে টেবিলের ওপরে হাত রাখে এবং হালকা ঝুঁকে সাইমার দিকে তাকায়। কারণ তুমি আমাকে কখনো কিছু বলো না সাইমা। তুমি নিজের অনুভূতি তো দূরের কথা, নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যন্ত কাউকে জানাতে চাও না। তুমি চাও সবাই নিজের মতো আন্দাজ করে নিক, আর তুমি চুপচাপ থেকে সবকিছু এড়িয়ে যাবে। কিন্তু এবার আর সেটা হবে না। মিরাজ যে তোমার সাথে বিয়ে করতে চায় সেটা তার বন্ধুদের মুখেই একাধিকবার শুনেছি। আজ যখন ফোনে আমাকে বলা হলো যে তাদের পরিবার তোমার বাড়িতে গেছে, তখন আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। আর তোমার ওই আমি কিছু জানি না এই কথাটা এখন খুব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সাইমা এবার ক্ষুব্ধ হয়ে ওঠে। সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তার চোখে জল চিকচিক করছে, কিন্তু সে চোখের জলকে খুব শক্ত করে আটকায়। আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সেটা আমি বুঝলাম, কিন্তু তাই বলে আপনি সবার সামনে আমাকে টেনে নিয়ে আসবেন, আপনার হাত ধরে আমার হাত ধরে অপমান করবেন, আমার কেবিনে আমাকে আটকে রেখে জেরা করবেন। এটা কি আপনার ঠিক কাজ? আপনি কি ভাবেন আমি নিজের জীবনের উপর এতটাই নিয়ন্ত্রণহীন যে কেউ আমার নামে প্রস্তাব পাঠালো আমি চুপ করে বসে থাকবো? আমি কি এমন মানুষ? আপনার কাছে কি কখনো তেমন মনে হয়েছে? অনেক এবার দমছাপা গলায় বলে। তুমি আমার। কথাটা শেষ করতে না পারে না, যেন গলার ভিতরে আটকে গেছে। সাইমা তাকিয়ে থাকে নিঃশব্দে অপেক্ষা করে। তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ, অতিরিক্ত গুরুত্বপূর্ণ। তাই যখন শুনলাম তুমি অন্য কারোর সাথে বিয়ে করতে যাচ্ছ, তখন মাথা ঠিক রাখতে পারিনি। মনে হলো সব কিছু হারিয়ে ফেলছি। আর যখন তোমাকে মিরাজের সামনে এমন হাসি খুশি দেখলাম, তখন নিজের উপরই ঘেন্না লাগছিল। সাইমার চোখের কোমলতা একটু নড়ে ওঠে, কিন্তু সে এখনো শক্ত থাকে। অনেক, আপনার অনুভূতি যদি সত্যি হয় তাহলে আপনি আমার কথা বিশ্বাস করতে পারবেন। আমি আপনাকে মিথ্যা বলছি না। আমি জানতাম না, কেউ আমাকে বলেনি, আজই প্রথম জানলাম। তবে এটা ঠিক, যদি এমন কোনো প্রস্তাব সত্যি হয়ে থাকে তাহলে সেটা আমার সম্মতি ছাড়া হয়েছে, আর আমি কখনোই নিজের জীবনের সিদ্ধান্ত অন্য কাউকে নিতে দেব না। অনেক ধীরে ধীরে মাথা নিচু করে, তার রাগ যেন ধীরে ধীরে গলে পানি হয়ে যাচ্ছে। একটা দীর্ঘ নীরবতা নেমে আসে। আপনি যদি সত্যি আমার সম্পর্কে কিছু জানতে চান তাহলে আমাকে জিজ্ঞাসা করুন, অন্য কারোর থেকে শুনে সিদ্ধান্ত টানবেন না। আমি কি করি কি ভাবি কোনো সিদ্ধান্ত নেব না, সেটা আমি আপনাকে বলবো যদি আপনি জানতে চান। কিন্তু এমন ভাবে আমাকে আঘাত করা এটা আর কখনো করবেন না প্লিজ। অনেক চোখ তুলে তাকায়, তার চোখে অনুশোচনা, ব্যথা এবং একটু লজ্জা। আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, কিন্তু তোমাকে হারানোর ভয়টা সেটা সামলাতে পারিনি। সাইমা একটু থেমে ধীরে বলে। আমি তো যাচ্ছি না অনিক, কেউ আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না। আর আপনি বা এখন এমন করছেন কেন? আমি কাকে বিয়ে করলাম কাকে করলাম না সেটা তো আপনার কিছু যায় আসার কথা না। আপনি তো অনেক আগেই আমাকে ছেড়ে দিয়েছেন।
শুধু ছেড়ে দেননি, খুব বাজেভাবে প্রতারিত করে ছেড়ে দিয়েছেন। অনেকের চোখে এবার স্পষ্ট নরমতা আসে। কেবিনের বাইরে এখনো মিরাজ দরজায় কড়া নেড়েই যাচ্ছে, কিন্তু ভেতরে দুজনের নীরবতা অন্য কিছু বলছে। অনেক সাইমার বাহু দুটো আরও শক্ত করে ধরে, যেন নিচের কাঁপতে থাকা রাগ আর দুঃখ লুকাতে চেষ্টা করছে। সাইমা তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে ওর ভেতরের কিছু একটা ভেঙে যাচ্ছে, কিন্তু ঠিক কী ভেঙেছে তা ধরার উপায় নেই। তুমি সবসময় এমনটাই করো সাইমা। একটা কথা নিজের মতো ব্যাখ্যা করে নাও, তারপর সেই ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আমাকে দোষ দাও। আমি নাকি তোমাকে বাধ্য করেছি চলে যেতে? তুমি কি ভুলে গেছো যে রাতটার কথা? সেই রাতে তুমি কি বলেছিলে? কার ফোন এসেছিল? কেন তোমার চোখে সেই অদ্ভুত আতঙ্ক ছিল? অনেকের কণ্ঠে এমন রহস্য, এমন দাবি যেন সেও নিশ্চিন্ত না, কোনো সত্যটা ঠিকমতো মনে আছে, তার কোনটা শুধু নিজের কল্পনা। সাইমা হঠাৎই থমকে যায়, তার মুখের অভিব্যক্তি বদলে যায় 1 সেকেন্ডের জন্য, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নেয়। কোন রাতে? তুমি আসলে কোন ঘটনার কথা বলছো? আর কার ফোনের কথা বলছো? তুমি কি ভেবে নিয়েছো আমি কারোর সাথে? হ্যাঁ, এটাই ভাবো? তুমি কি আমাকে বিশ্বাসই করনি কখনো? অনেক গলা নামায়, খুব ধীরে বলে, আমি জানি না সাইমা, সত্যি জানি না। কারণ তোমার সেই রাতের নীরবতা, তোমার ব্যাগটা তাড়াহুড়ো করে গোছানো, আর সেই অজানা নম্বর থেকে আসা ফোন কল সবকিছুই আমাকে অন্য কিছু ভাবতে বাধ্য করেছিল। তুমি ব্যাখ্যা করার আগেই তুমি চলে গেলে হঠাৎ, একদম হঠাৎ করে। সাইমা চোখের রাগ, কষ্ট আর বিভ্রান্তি সব একসাথে জমে ওঠে। তুমি কি কখনো আমাকে জিজ্ঞাসা করেছিলে একবারও? তুমি শুধু নিজের মতো ভেবেছো আর সেটাকে সত্যি বানিয়েছো। তুমি কখনো জানতে চাওনি সেই রাতে আসলে কি হয়েছিল, কার ফোন ছিল, কেন আমি ভয় পেয়েছিলাম। তুমি শুধু নিজের সন্দেহেই ডুবে থাকলে। অনেক হেসে ফেলে, একটা ব্যথা ভরা কঠিন হাসি। আর তুমি কি আমাকে বলেছিলে? তুমি কি একবারও চেষ্টা করেছিলে আমাকে বোঝানোর? সেই ফোনটা কার ছিল সাইমা, বলো, এখন বলো, আমি শুনছি। সাইমা চুপ করে যায়, তার ঠোঁটও কাঁপে, কিন্তু শব্দ বের হয় না। কিছু বলতে গিয়ে সে থেমে যায়, যেন কিছু স্মৃতি তাকে আটকে দিচ্ছে। অনেক তার মুখটা খুঁজে খুঁজে দেখছে, যেন প্রতিটা অভিব্যক্তি পরে সত্যটা বের করতে চাইছে ও। দেখলে, আজও তুমি চুপ। এতদিন পরও তুমি সেই একটাই কাজটা করতে পারলে না, আমাকে সত্যিটা বলতে। সাইমা ধীরে ধীরে মাথা উঁচু করে, গলা কাঁপলেও চোখের দৃষ্টি শক্ত। সত্যি সবসময় বলা যায় না অনেক। কিছু সত্যি মানুষকে রক্ষা করার জন্যই লুকিয়ে যেতে হয়, সবাইকে নয়। কখনো কখনো যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে। একবার অনেক থেমে যায়। সাইমার কথায় একটা ভেদ করা যন্ত্রণা আছে, যেন সত্যিই কিছু ছিল, কোনো বিপদ, কোনো হুমকি, অথবা কেউ। কাকে রক্ষা করার জন্য সাইমা, আমাকে নাকি অন্য কাউকে? সাইমার নিঃশ্বাস কেঁপে ওঠে, তার চোখ পানি জমে, কিন্তু সে কিছু বলে না। দুজনের মাঝেই হঠাৎ করে একটা নীরবতা নেমে আসে, যে নীরবতা কোনো দিন সম্পূর্ণভাবে ভাঙা যায় না। এখানে মনে হয় হয়তো সত্যিই কোনো তৃতীয় ব্যক্তি ছিল, অথবা হয়তো তাদের দুজনের ভুল বোঝাবুঝি সেই তৃতীয় ব্যক্তি। কিন্তু সত্যিটা, সে এখনো অদৃশ্য অন্ধকারে লুকিয়ে আছে, যেটা দুজনেই জানে, আবার কেউ হয়তো ঠিকমতো জানেই না। সাইমা, আজ তুমি বলবে আমি এতদিন ধরে যা বুঝতে পারিনি, যার কারণে আমরা দূরে চলে গেছি, আজ সব জানতে চাই। তুমি সেই রাতে কোনো ফোন পেয়েছিলে, কি শুনেছিলে, কি ঘটেছিল, সব বলো। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আর আমি তোমার প্রতিটা কথা শুনতে চাই। আজ কোনো লুকোচুরি নয়, কোনো অর্ধসত্য নয়। হ্যাঁ, আজ আমি বলবো, কারণ তুমি এমনভাবে প্রশ্ন করছো যেন আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিয়েছি, যেন আমি তোমাকে ধোঁকা দিয়েছি। অথচ তুমি জানোই না আমি ঠিক কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম। তুমি কখনো সেই রাতে আমার চোখের দিকে তাকিয়ে জানতে চাওনি কি ঘটেছিল। তুমি শুধু যা দেখেছো, যা অনুমান করেছো, সেটাই সত্যি ধরে নিয়েছো, কিন্তু সত্যিটা কখনো তোমার সামনে আসেনি। আমি শুধু মনে করতে পারি তুমি সেই রাতে একটা ফোন পাওয়ার পর পুরো বদলে গিয়েছিলে। তোমার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তুমি অসংলগ্ন আচরণ করলে, আর পরদিন ভোরে তুমি আমার কোনো কথা না শুনে চলে গেলে। আমি ভাবলাম তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। তখন যদি তুমি শুধু একটা কথা বলতে, কেন তুমি এমন হলে, কি ঘটলো, সব কিছু বদলে যেত। কিন্তু তুমি চুপচাপ চলে গেলে। ফোনটা ছিল মিরাজের। হ্যাঁ, সেই মিরাজ যাকে তুমি তোমার নিজের লোক মনে করতে, যার সঙ্গে তুমি সবকিছু শেয়ার করতে।
সে রাত 2টোয় আমাকে ফোন করে বলল সে বিপদে আছে। প্রথমে আমি যেতে চাইনি, কারণ তোমার সঙ্গে দেখা করে তখনই ঘুমাতে গিয়েছিলাম। কিন্তু তারপর সে এমন একটা কথা বলল যা আমাকে জমাট বরফের মতো করে দিল। সে বলল যদি আমি এখনই না যাই তবে সে তোমার বিরুদ্ধে এমন কিছু করবে যা তোমার জীবন, তোমার ক্যারিয়ার সব ধ্বংস করে দিবে। মিরাজ তোমাকে এমন কথা বলবে? সেই মানুষটা, সে কেন? সে তোমাকে হঠাৎ করে এত রাতে ফোন করবে কেন? আর তোমাকে হুমকি দেবে কেন? কারণ সে আমাকে পছন্দ করতো অনেক অনেক দিন ধরে, কিন্তু কখনো পরিষ্কার করে বলেনি। ওর আচরণ মাঝে মাঝে অদ্ভুত মনে হতো, কিন্তু আমি কখনো ভেবেই দেখিনি এটা আসলে কি। আমি যখন তাকে বললাম আমি তোমাকে ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাই, সে সেটা সহ্য করেনি। সেই রাতেই সে প্রথমবার নিজের মুখে স্বীকার করলো। তার চোখে এমন এক রাগ, এমন এক পাগলামি ছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সে বলল আমি যদি তোমাকে না ছাড়ি তাহলে তোমাকে হারাতে হবে। সে তোমাকে নিজের হাতে ধ্বংস করে দেব। আর তুমি তখনই সিদ্ধান্ত নিলে আমাকে ছেড়ে যাওয়ার। তুমি আমাকে কিছু বলতে পারতে, আমি তোমার উপর রাগ করতাম না। তুমি যদি তখনই বলতে মিরাজ তোমাকে এমন হুমকি দিচ্ছে, আমি কখনোই তোমাকে সন্দেহ করতাম না। আমি বরং তোমার পাশে দাঁড়াতাম। না অনিক, তুমি শুনতে না, তুমি ভাবতে আমি বাড়িয়ে বলছি। আমি সেই সময় তোমাদের দুজনকে যতটা কাছে দেখতাম, আমি জানতাম তুমি একবারও বিশ্বাস করবে না মিরাজ এমন কিছু করতে পারে। আর যদি তুমি বিশ্বাস না করতে তাহলে আমাদের সম্পর্কটাই সন্দেহেই ভেঙে যেত। আমি চাইনি তোমার জীবনে, ক্যারিয়ারে, নিরাপত্তায় কোনো বিপদ আসুক। আমি ভেবেছিলাম তুমি দূরে থাকলে সে শান্ত হবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভুল ছিল, সে থামেনি। আজও সে আমাকে ফোন করে, মেসেজ দেয়, হুমকি দেয়। যদি আমি আবার তোমার কাছে ফিরি তাহলে সে তোমাকে আঘাত করবে। তাহলে এতদিন ধরে তুমি একা এসব মুখোমুখি হচ্ছ? আমি ভাবছিলাম তুমি আমাকে ভুলে গেছো, আমাকে ভালোবাসো না, অন্য কারো দিকে মন দিয়েছো। আর তুমি নাকি আমাকে রক্ষা করতে গিয়ে আমাকে ছেড়ে দিলে। তুমি আমার সাথে লড়তে পারতে সাইমা, আমি তোমাকে রক্ষা করতে পারতাম। তুমি কেন আমাকে সেই সুযোগ দিলে না? কারণ তোমাকে হারানোর ভয়টাই ছিল সবচেয়ে বড় ভয়। আমি যদি তোমাকে বলতাম আর তুমি বিশ্বাস না করতে তাহলে আমাদের সম্পর্ক তাতেই শেষ হয়ে যেত। আর যদি সে তোমার কোনো ক্ষতি করত, আমি সেটা কোনোভাবেই সহ্য করতে পারতাম না। তাই আমি দূরে সরে যাই, ভাবতাম এটাই নিরাপদ। কিন্তু আমি জানতাম না যে তুমি কতটা অসুস্থ হয়ে পড়েছো। এবার আর তুমি একা নও। এখন থেকে সব আমি সামলাবো। এখন থেকে সব আমি সামলাবো। মিরাজ যতই ক্ষমতাবান হোক, যত সংযোগ থাকুক, এবার আমি তার মুখোমুখি হব। তুমি আমার পাশে থাকবে আর আমি তোমাকে রক্ষা করব। সত্য লুকিয়ে রাখা শেষ, এখন সময় সত্যের বিরুদ্ধে দাঁড়ানোর। অনেক তাকে অবহেলা করো না, সে এখন আগের মতো নেই। সে যা করতে পারে তুমি কল্পনাও করতে পারবে না। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তোমাকে হারানোর থেকেও বড় কোনো ভয় আমার নেই। আর তোমাকে রক্ষা করতে হলে আমি শেষ পর্যন্ত যাব। সাইমা কিছুক্ষণ চুপ থাকে। দুজনের মধ্যে নীরবতা, উত্তেজনা, ভালোবাসা সব মিলিয়ে একটা নতুন অধ্যায় শুরু হতে থাকে। আজ সব শেষ, আজ সত্যটা সামনে আসবে। কথাটি বলে অনেক সাইমার কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখে মিরাজ এখনো সেখানেই দাঁড়িয়ে আছে। অনিক, তুমি একা কেন? সাইমা কোথায়? তোমার এত বড় সাহস, তুমি এতক্ষণ ধরে সাইমাকে নিয়ে রুম লক করে রেখেছিলেন? কি যে বলেন না মিরাজ সাহেব, একজন অ্যাডাল্ট ছেলে মেয়ে, সরি, স্বামী স্ত্রী যখন লক করা রুমে থেকে বেরিয়ে আসে তখন রুমের ভেতর কি হয়েছে সেটা জিজ্ঞেস করতে নেই। বাজে কথা বলা বন্ধ করো। তোমরা দুইজন স্বামী স্ত্রী মানে? আপনি এখনো জানেন না? অবশ্য জানবেনই বা কি করে। আমাদের বিচ্ছেদের আগে আমরা দুইজন আইন মেনে, ধর্ম মেনে বিবাহ সম্পন্ন করেছিলাম। যদিও এই বিষয়টা শুধুমাত্র আমি আর ও ছাড়া জানি না, কারণ আমাদের বিয়ের রিসেপশন এখনো বাকি আছে। তবে আপনি চিন্তা করেন না, আমাদের বিয়ের রিসেপশনের সর্বপ্রথম কার্ডটি আপনিই পাবেন। বাজে কথা বলা বন্ধ করো। আশ্চর্য, এখন আপনার কাছে নিজের সত্যতা প্রমাণ করার জন্য আমাদের বিয়ের কাবিননামা দেখাতে হবে নাকি? মিরাজ চেয়ারে হেলান দিয়ে বসলো, ঠোঁটে কেমন একটা অদ্ভুত ধরনের হাসি। কি ব্যাপার? শুনলাম তোমার আর সাইমার মাঝে আবার কিছু চলছে। হঠাৎ আগ্রহ? হ্যাঁ চলছে, আর সেজন্যই আমি এখানে। কারণ সে আমাকে আজ সব বলেছে, সব। তুমি কি ভাবছিলে সত্যিটা চিরকাল লুকিয়ে রাখতে পারবে?
মিরাজের মুখের হাসি এক মুহূর্ত থেমে গেল। সে ধীরে জোর করে একটা হাসি আনলো। সাইমা, তোমাকে কি বলেছে খুব জানতে ইচ্ছে করছে। সে বলেছে তুমি তাকে সেই রাতে হুমকি দিয়েছিলে আমার নাম করে। বলেছিলে আমি বিপদে পড়ব, আমার ক্যারিয়ার শেষ করবে, আর এই জন্যই সে আমার কাছ থেকে দূরে সরে যায়। তুমি ফোন করেছিলে রাত 2টোয়, তাকে ডেকেছিলে, তাকে ভয় দেখিয়েছিলে। আমি জানতে চাই কেন? মিরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তার চোখে অদ্ভুত প্রশান্তির দৃষ্টি। কারণ সে আমাকে পছন্দ করতো না, আর তুমি ছিলে তার সবকিছু। আমি সেই জিনিসটা সহ্য করতে পারি। তোমাকে সবসময় ঈর্ষা করতাম অনেক। তুমি যেভাবে সহজে মানুষের মন জয় করো, যেভাবে সাইমা তোমাকে দেখে, আমি সেটা কখনো পাইনি। অনেক মুষ্টি করে শক্ত করে রইল। তোমার ঈর্ষার জন্য তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটাকে আতঙ্কে রেখেছো, তাকে বছরের পর বছর তাড়া করেছো। তুমি নাকি আমার বন্ধু? মিরাজ এবার দাঁড়িয়ে গেল, তার চোখে এমন শীতল দৃষ্টি যা আগে অনেক কখনো দেখেনি। বন্ধুত্ব, সেই শব্দটা তো কেবল তোমাদের মতো দুর্বল লোকদের জন্য। আমি কারোর সাথে বন্ধুত্ব করি যখন তার সাথে থেকে ভয় পাই। আর তুমি আমার পথে এসে দাঁড়িয়েছিলে সরাসরি বাধা হয়ে। সাইমাকে আমি বহুদিন ধরেই চাইতাম, কিন্তু সে আমাকে পাত্তা দিত না। তুমি তার জীবনে আসার পর সে